শুরু করছি খবরের আয়নায়। আকাশবাণীর সংবাদ বিভাগের এই সাপ্তাহিক অনুষ্ঠান আপনাদের সামনে উপস্থাপন করবে এমন অনেক কিছু যেগুলি দৈনন্দিন খবরের ভিড়ের মধ্যেও বিশেষ উল্লেখের দাবি রাখে। ব্যতিক্রমী অনেক ঘটনা সময়াভাবে উপযুক্ত মাত্রায় পরিবেশন করা সম্ভব হয় না। আবার বেশ কিছু ঘটনাও নানান কারণে সবার চোখ এড়িয়ে যায়। এমন নানান রঙের মালায় গাঁথা এক অনুপম উপহারই হল খবরের আয়নায়। আজকের আয়নায় রয়েছে চাল উৎপাদনে নতুন দিশা, বজ্রাঘাত থেকে বাঁচতে আবহাওয়া দপ্তরের সতর্কতা, কাহিনী চিত্রে জাতীয় পুরস্কার বাঙালি পরিচালকের এবং কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের জন্মদিনে আকাশবাণীর সংবাদের শ্রদ্ধার্ঘ্য। সম্প্রতি কলকাতায় ইন্ডিয়ান চেম্বার অফ কমার্স আয়োজন করে বেঙ্গল রাইস কনক্লেভের। আলোচনায় অংশ নিয়ে রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় বলেন, রাজ্যে চালের উৎপাদন ও রপ্তানির পরিমাণ বাড়লেও খুচরো বাজারে চালের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। মধ্যস্বত্বভোগীদের জন্যই খুচরো বাজারে এই অবস্থা বলে মনে করেন তিনি। এই যে মিডলম্যান, একটা জিনিস প্রডিউসারের কাছ থেকে মার্কেটে আসতে প্রায় 4টে দালালের মধ্যে আসছে, প্রায় বেশিরভাগ জিনিস চাষির কাছ থেকে। এর প্রত্যেকটা জায়গা থেকে যে মার্জিন মানি হচ্ছে সেটা গিয়ে মানুষের উপর এফেক্ট করছে। তার জন্যেই সুফল বাংলা করা হয়েছে এবং সুফল বাংলার মাধ্যমে আমরা এবারে পেঁয়াজের দাম কন্ট্রোল করতে পেরেছি। আলুর ক্ষেত্রে আমরা বলেছি চাষিদের 30% কোল্ড স্টোরেজে রাখবার জায়গা দিতে হবে। ডাইরেক্ট চাষিরা রাখবে, শুধু তাদের কাছ থেকে কিনে নিয়ে কিছু ব্যবসায়ী রাখবে না, চাষিরা রাখবে। আমরা এটাও চেষ্টা করছি, চালটাও আমরা কন্ট্রোল করতে পারি, তার চেষ্টা করছি। কৃষিমন্ত্রী উল্লেখ করেন, এ রাজ্যে কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় সুনিশ্চিত করা হয়েছে। এই কারণে রাজ্যে কৃষক আত্মহত্যার প্রবণতা কমেছে। অনুকূল জলবায়ুকে কাজে লাগিয়ে কিভাবে নতুন নতুন চাল উৎপাদন হচ্ছে সে বিষয়েও জানান তিনি। আমাদের উপকূল অনেকটা সমুদ্রের সঙ্গে, সেই জায়গাতে জল ঢুকলে আমরা চাষ করতে পারি না, 2-3 বছর ধরে চাষ বন্ধ থাকে। তাহলে আপনারা কি করছেন? এরপর রিসার্চ করে আমরা 6টা ভ্যারাইটি বার করেছি। এটা আমরা চাষ করছি অলরেডি 2-3 বছর হয়ে গেল এবং আমাদের প্রোডাকশন আমি নিজে সেল করেছি। আমি নিজে বিভিন্ন স্টলে গিয়ে সেল করেছি। নামটা মুখ্যমন্ত্রী দিয়েছেন, নোনা স্বর্ণ। জলবায়ুর পরিবর্তন কৃষি কাজে প্রভাব ফেলতে শুরু করেছে, কিন্তু গবেষণার মাধ্যমে সেই প্রতিকূল পরিস্থিতিকে কিভাবে কাটিয়ে উঠে নতুন নতুন চাল উৎপাদন সম্ভব হচ্ছে তা জানালেন জাতীয় চাল গবেষণা ইনস্টিটিউটের বিজ্ঞানী বিশ্বজিৎ মণ্ডল। আমরা জানি যে ক্লাইমেট চেঞ্জ এফেক্ট করে এগ্রিকালচার সাধারণভাবে এবং রাইস প্রোডাকশন বিশেষভাবে। আমরা যদি 1967 থেকে 2016 অবধি ওয়েদার ডাটা পর্যালোচনা করি, 100 থেকে বেশি এক্সট্রিম ইভেন্টস আমরা যাকে বলি, যেমন খরা, বন্যা, ঘূর্ণিঝড়, এরকম অনেক এক্সট্রিম ইভেন্টস সমস্ত জায়গাকে এফেক্ট করে, সমস্ত রাজ্যকে। এবং সমস্ত রাজ্যের মধ্যে মহারাষ্ট্র এবং তারপরে পশ্চিমবঙ্গ সব থেকে বেশি এফেক্টেড হয় এই এক্সট্রিম ইভেন্টসে। কিন্তু এই এক্সট্রিম ইভেন্টস থাকা সত্ত্বেও রাইসের ওপরে যে গবেষণা, সেই গবেষণালব্ধ ফল থেকে আমরা নতুন নতুন ভ্যারাইটি বার করেছি এবং গত 5 বছরে প্রায় 300রও বেশি ভ্যারাইটি বার করা হয়েছে। তার মধ্যে প্রায় 44টা ভ্যারাইটি এই ক্লাইমেটিক ইভেন্টকে প্রতিরোধ করেও বেশি ফলন দিতে পারে। এখানে গ্লোবাল প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে 2% হারে, কিন্তু ভারতের প্রোডাকশন ইনক্রিজ হচ্ছে 5% হারে। এই জন্যই আমরা গত এই 2023-24-এ 137 মিলিয়ন টন রাইস আমরা প্রোডাকশন করতে পেরেছি। এবং বিশেষ গবেষণা করে জানা গেছে যে আমরা রাইস রিসার্চের ওপরে যদি 1 টাকা খরচ করি, সেখান থেকে আমাদের রিটার্ন হয় মানে বলতে গেলে 13 টাকা। তো সেই জন্য রাইসের ওপরে রিসার্চ, এটা রিটার্নটা অন্য রিসার্চ অপেক্ষা অনেক বেশি। বেঙ্গল রাইস মিল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জয় কুমার মারুটি আমাদের প্রতিনিধি কাশফিন নাহারকে জানান, প্রতিনিয়ত বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হয় তাঁদের। গভীর সমুদ্র বন্দরের সুবিধে এবং কৃত্রিম মেধার ব্যবহার থাকলে অপচয় কমবে এবং দ্রুতগতির উৎপাদনে সাফল্য আসা সম্ভব। আমাদের রাইস মিল ইন্ডাস্ট্রিতে কিছু সমস্যা রয়েছে, সেগুলো যদি আমরা ওভারকাম করতে পারি তাহলে শুধু রাইস মিল ইন্ডাস্ট্রি নয়, পুরো ফার্মার কমিউনিটি একটা ভালো ইকোনমির সাহায্য পাবে এবং সবাই প্রসিদ্ধ হবেন। আমাদের দরকার খুব জরুরি যেটা রয়েছে আজকের দিনে, আধুনিক ডিপ সি পোর্ট।
ডিপ সি পোর্ট যদি হয় আমাদের ইম্পোর্ট এক্সপোর্টে খুব সুবিধা হবে। আমরা রাইসটা যেটা এক্সপোর্ট করি এখন আমাদের ডিপ সি পোর্ট না থাকার জন্য কস্টিংটা বেড়ে যাচ্ছে, আলটিমেটলি চাষির ক্ষতি হচ্ছে। আমাদের যে মেশিনস রয়েছে যেটা দিয়ে আমরা রাইস মিলিং করি, এখন টেকনোলজি এত অ্যাডভান্স হয়ে গেছে যেখানে অটোমেশন, এআই এসব চলে এসছে। এখন শুধু এটা বড় মেশিনই নয়, ছোট ছোট মেশিনও আমরা লাগাতে পারি। এর অ্যাওয়ারনেসটা আমি সমস্ত মিলার বন্ধুদেরকে দিতে চাইছি। যে প্রসেস আমাদের হয় সেই প্রসেসে যদি আমরা আপনার অটোমেশন করে দিই তাহলে অটোমেটিক আপনার মাল সব চলবে। তখন কী হবে, ব্রোকেন ওয়েস্টেজ কমবে, পাওয়ার কম লাগবে, প্রোডাক্টিভিটি ভালো হবে আর অ্যাকুরেট হবে। বর্ধমান থেকে আসা কৃষক বন্ধু রফিকুল আলম সাহানা জানালেন, খরচ বেড়েছে কিন্তু উৎপাদন ও লাভের পরিমাণ কমেছে। ঋণে ডুবে যাচ্ছেন কৃষকরা। এই আমন সিজনে ব্যাপক পরিমাণে চাষ হচ্ছে MTU 7029, যাকে লাল স্বর্ণ বলে লোকে। তার উৎপাদন যখন শুরু হয় তখন প্রায় 21-21.5 মণ করে পর্যন্ত উৎপাদন হতো। এখন সেটা অ্যাভারেজ গিয়ে 15 মণ দাঁড়িয়েছে, অর্থাৎ উৎপাদন অনেকখানি হ্রাস পেয়েছে। সেই তুলনায় উৎপাদন ব্যয় বেড়েছে অনেক, ফলে লভ্যাংশ অত্যন্ত কমে গেছে। ফলে চাষিদের যা হবার তাই হচ্ছে আর কি, লোনে ডুবে যাচ্ছে ক্রমশ। স্বভাবতই দুশ্চিন্তা পাচ্ছে, যার জন্যে কৃষি ছেড়ে দিয়ে পালিয়ে আসছে আন্তর্জাতিক জায়গা থেকে। মানে শুধু আমার ভারতবর্ষের কথাই বলবো না, সব জায়গাতেই এটা একটা চলছে যে যেন কৃষিটা কর্পোরেটদের হাতে। কিন্তু এটা হলে যেটা সমস্যা হবে সেটা হচ্ছে গিয়ে ছোট ছোট চাষিদের মধ্যে একটা কম্পিটিশান থাকে। যারা উৎপাদনের সঙ্গে যুক্ত নয় অথচ খাদ্য খান, তাদের থালাতেও গিয়ে এই খাদ্যদ্রব্যের মূল্য কিন্তু তখন সাংঘাতিক রকম বেড়ে যাবে। কারণ গুটি কয়েক লোকের কাছে যখন টোটাল খাদ্যটা যখন কুক্ষিগত হবে, তখন সেই খাদ্যটা সে পচিয়ে দেবে, তবু সে কম দামে বিক্রি করবে না, যেটা কৃষকরা সেটা কখনোই পারে না। কৃষকরা তার খাদ্য নষ্ট করতে পারে না, ফলে যখন যা পরিস্থিতি হয় সেই পরিস্থিতি সে তার খাদ্য বিক্রি করে। গত বছর এই সময়ে বড় সিজনের যে ধান সেটা বিক্রি হয়েছিল 1250 টাকায়, এবছরে চাষিরা দাম পাচ্ছে 1150। অথচ গত বছরের তুলনায় এবছরে প্রায় পার বিঘাতে 1500 টাকা উৎপাদন খরচ বেড়েছে। অর্থাৎ বস্তায় গিয়ে যদি আপনার গিয়ে 100 টাকা দাম কমে, তার মানে প্রায় 1500 টাকা উৎপাদন খরচ বেড়েছে এবং একসাথে 1500 টাকা সে দাম কম পাচ্ছে, 3000 টাকা লোকসান। গত বছর যদি 5000 টাকা লাভ হয়ে থাকে, এবছরে সেই চাষির লাভ হবে মাত্র 2000 টাকা। এই যে মূল্যবৃদ্ধি, এটা স্টকিস্টরা করছে, অন্য কোনো কারণ নেই। অত্যধিক গরমে বৃষ্টির স্বস্তির খবর আনলেও বজ্রপাত আসে বৃষ্টির সঙ্গে সঙ্গেই। আমাদের রাজ্য কৃষি প্রধান হওয়ায় বৃষ্টিতে মাঠে কাজ করার প্রবণতা রয়েছে বরাবর। বেড়েছে বজ্রপাতের পরিমাণ। সম্প্রতি একই দিনে বজ্রপাতে রাজ্যে মৃত্যু হয় 19 জনের। আবহাওয়া দপ্তর বরাবরই বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এই কথাটির ওপর জোর দেন। মৌসুমি বায়ুর ফলে বৃষ্টির তারতম্য বৃদ্ধি পাওয়ায় বেড়েছে বজ্রপাতের পরিমাণ। বজ্রাঘাত থেকে বাঁচতে ঠিক কী সচেতনতা নেওয়া উচিত এবং দামিনী অ্যাপ কিভাবে আমাদের শেষ মুহূর্তের খবর পৌঁছে দিতে পারে, সে বিষয়ে জানালেন আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস। এটা হচ্ছে মূলত আমাদের যেটা ক্লাইমেট চেঞ্জের জন্য বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনা বেশি, মূলত আমাদের কোস্টাল জেলাতে বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর আমাদের পশ্চিমের জেলা প্লাস অন্যান্য জেলা, যেটা মৌসুমী বায়ুর সময় বৃষ্টিপাতের যে তারতম্যের পরিমাণও বেড়ে গেছে, তার জন্য বজ্রগর্ভ মেঘ সঞ্চারের সম্ভাবনাও আমাদের বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। সেই হিসাবে সামান্য কিছুটা হয়তো আপনার বেড়েছে। প্লাস এটা আপনার শুধুমাত্র এর উপরেই যে নির্ভর করে যে তার সঙ্গে আমাদের এক্সপোজার মনে হচ্ছে আমরা কতটা খারাপ আবহাওয়ার প্রতি সম্মুখীন হচ্ছি, এমন বাইরে যাওয়ার প্রবণতা বা অন্যান্য প্রবণতা, সেটাও নির্ভর করে। সমস্ত কিছু মিলে এটা হয়। আর সেজন্য সতর্কতা বা অবলম্বন করলে হয়তো আরো কম হবে। দামিনী হচ্ছে আপনার একটা, যখন আমাদের যে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হয় তার থেকে যে বজ্রপাতটা হয়, সেটা ওই যখন হচ্ছে তার আশেপাশে কোন এলাকায় হচ্ছে, সেটার কোথায় হচ্ছে সেটা বোঝা যায়। সেজন্য সেটা যেমন আশেপাশে কোন জায়গায় হচ্ছে সেটা ওখানে দেওয়া থাকে যে এই জায়গাতে এখন আপনার বজ্রবিদ্যুৎ বা বজ্রপাতের হচ্ছে, যেটা অবজারভেশন, সেটা আমাদের দামিনী অ্যাপ হেল্প করে। আর তার সঙ্গে সঙ্গে আশেপাশের এলাকায় তেমনি আমাদের সতর্কতা অবলম্বন করা যায়। তরুণ
পরিচালক অর্জুন দত্তের ছবি ডিপ ফ্রিজ এবার সেরা জাতীয় বাংলা ছবির সম্মান পেয়েছে। ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষণা হয়েছে গত শুক্রবার। পরিচালক আকাশবাণীকে বলেন, বিবাহ বিচ্ছেদের পর প্রাক্তন স্বামী স্ত্রীর মধ্যেকার টানাপোড়েনের কাহিনী নিয়েই এই ছবি। ডিপ ফ্রিজ টক্স অ্যাবাউট ডিভোর্স। আমি খুব প্রোগ্রেসিভ ভেবে ডিভোর্সটাকে দেখানোর চেষ্টা করেছি। একটা কাপলের ছবি, এক রাতের ছবি, যেখানে একটা এক্সচেঞ্জ কাপল, তাদের ডিভোর্স হয়ে গেছে, 5 বছর পর তাদের দেখা হচ্ছে, আর ফ্রিজটা তাদের সাক্ষী। এটা নিয়ে গল্পটা ডিপ ফ্রিজের। ছবির কাজ শেষ হয় 2023-এ। সেবারই ছবিটি ইফিতে প্রদর্শিত হয়। এর আগে অব্যক্ত, গুলদস্তা ও শ্রীমতী এই 3টি ছবির পর চতুর্থ ছবি জাতীয় পুরস্কার পাওয়ায় উচ্ছ্বসিত পরিচালক অর্জুন দত্ত। তিনি বলেন, ছবিটি মায়ের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন। ডিপ ফ্রিজ যখন শুটিং হচ্ছে, সেটাই আমি জানতে পারি আমার মায়ের MND ধরা পড়ে, মোটর নিউরন ডিজিজ। তারপর ডিপ ফ্রিজের পুরো প্রসেসটা শেষ হতে হতে আমি আমার মাকে হারাই। তো আমার মনে হয়েছে এই অ্যাওয়ার্ডটা আমি আমার মাকে উৎসর্গ করছি। এই অ্যাওয়ার্ডটা আমার নয়, এই অ্যাওয়ার্ডটা আমার পুরো টিমের। আমরা তো একটা ইন্ডাস্ট্রি, উই আর ফ্যামিলি। আশা করবো আমরা ফিউচার একসাথে সবাই মিলে অনেক ভালো কাজ করবো। আর মানে ওয়ার্ল্ড সিনেমা ম্যাপে, ইন্ডিয়ান সিনেমা ম্যাপে বাংলাকে আবার পুরনো গৌরবটা ছিল, পুরনো যে জায়গাটা ছিল, ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবো। কিংবদন্তি বেতার ব্যক্তিত্ব বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের জন্মদিন ছিল গতকাল। তাকে শ্রদ্ধা জানাতে আয়োজন করা হয়েছিল একগুচ্ছ অনুষ্ঠানের। বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র আত্মকথনে বলেছেন, আমাদের সংকট মুক্তির কাল অর্থাৎ 1931 কলকাতা বেতার কেন্দ্রের জীবন ইতিহাসে বিশেষভাবে তাৎপর্যময়। পুজোর সময় বাঙালি শ্রোতাদের জন্য বিশেষ কিছু একটা করা দরকার, একথা মাথায় ঢুকতেই বাণী কাজে নেমে পড়লেন। পঙ্কজও তাতে সুর দিয়ে গান জুড়ে দিতে তৈরি। আমিও সাহস করে এগিয়ে গেলাম। ওয়াং স্বাহা ওয়াং স্বধা ওয়াং হি বষটকারঃ স্বরাত্মিকা সুধা ত্বমশ্বরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা। নাটক প্রসঙ্গে তিনি লিখেছেন, সে সময় নাটক প্রযোজনা করা কতটা কঠিন কাজ ছিল তা অনুমান করা সহজ নয়। নাটকীয় কোনো মুহূর্তের সঙ্গে শব্দক্ষেপণের সঙ্গতি সাধন নিয়ে সবচেয়ে সতর্ক থাকতে হতো। গুপ্তধন নাটকে মৃত্যুঞ্জয়ের ভূমিকায় তার অভিনয় আজও স্মরণীয় হয়ে রয়েছে। আমি আর কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি এই অন্ধকার সুড়ঙ্গ থেকে, এই সোনার গারদ থেকে বাইরে বেরিয়ে যেতে চাই। আমি আলো চাই, আমি আকাশ চাই, আমি মুক্তি চাই। আলিবাবা চরিত্রের আমাদের স্মৃতি মেদুর করে তোলে। কি করতে এসেছো ভাই? হ্যাঁ, আমার এমন কি সৌভাগ্য যে তুমি আমার বাড়িতে পদার্পণ করেছো? বলি, ব্যাপার কি হ্যাঁ আলি? কিসের ব্যাপার ভাই? বলি, টাকা কোথায় পেলে? কোথা থেকে চুরি করলে? টাকা? টাকা কি বুঝতে পারছো না? কই না, বুঝিয়ে দেবো। এই দেখো, মোহর দেখো, এবার বুঝতে পেরেছো? কি কোথা থেকে চুরি করেছে বলো না? এত পেয়েছো যে কোনকে দিয়ে মাপতে হয়েছে? আমি চুরি করিনি, খোদা আমায় দিয়েছেন। খোদা? খোদার দেবার লোক পেলেন না? বড় বড় কাজী, মোল্লা, নবাব, বাদশা পড়ে রইলাম, আমি পড়ে রইলাম, আর খোদার দস্তিগিরি করে 1000 বছরের আগের মোহর আলী সাহেবকে দিলে। শিগগির বলো, নইলে কোতোয়াল ডেকে ধরিয়ে দেবো। কোতোয়ালকে ডাকো, তাতে ক্ষতি নেই। কোতোয়ালকে আমি ভয় করি না। তবে তুমি ভাই, তুমি যদি জানতে চাও তাহলে আমি বলতে পারি। কেননা তোমার সুখে আমার আনন্দ ভিন্ন কিছু মাত্র কষ্ট নেই। যেখান থেকে আমি এই ধনরত্ন এনেছি, সেখানে এত ধন আছে, এত মোহর আছে যে 1000 বছর 2 হাতে খরচ করলেও শেষ করতে পারবে না। রবীন্দ্র প্রয়াণের পর তাঁর দেওয়া ধারাভাষ্যে মূর্ত হয়ে উঠেছিল পশ্চিম আকাশে সূর্যাস্তের চলচ্ছবি। দাঁড়িয়ে আছি গঙ্গার প্রান্তে, পশ্চিমে সূর্য অস্ত যাচ্ছে, গৈরিক স্রোতে গঙ্গা বয়ে চলেছে সামনে দিয়ে। তারই উপকূলে চন্দন কাষ্ঠের চিতা সজ্জিত করা হয়েছে বিশ্বকবি রবীন্দ্রনাথকে বিসর্জন দেবার জন্য। আজকের আয়নায় শেষ করার আগে একটা অনুরোধ, আপনাদের কেমন লাগলো এই অনুষ্ঠান ইমেইলে জানান, অথবা আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া পেজে। সেরা চিঠির উল্লেখ থাকবে প্রেরকের নাম সহ। আজ এই পর্যন্তই। আবার আগামী সপ্তাহে ঠিক এই সময় আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত খবরের আয়নায় নিয়ে আসব আপনাদের সামনে। ভাষ্য পাঠে ধৃতি সেন শর্মা, সংকলন ও প্রস্তুতি অভিজিৎ চক্রবর্তী।